বাংলাদেশের সেনা প্রধানের কোনো বদমাইশির কথা জেনে ফেলেছিলেন? এদিকে সেনাপ্রধান ও ডক্টর ইউনূসের মধ্যে কঠিন তর্ক বিতর্ক। রেগে গিয়ে সেনাপ্রধান কঠিন সিদ্ধান্ত নেন। দেশে এইবার কি হবে? গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে কপাল খুলে শেখ হাসিনার আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছে। কি হবে এইবার দেশে? ক্ষমতার চেয়ারটি কে দখল করবে? আজকে বাংলাদেশের প্রতিটি জনগণ শেখ হাসিনাকে চায়। উল্টো দিকে শেখ হাসিনা কিন্তু বলছে, ওই যে একটা গল্প বলছিলাম মনে আছে, যে বাঘ আর রাখালের গল্প, যে এই বুঝি আসলো বইলা, এই বুঝি শেখ হাসিনা আসতেছে। আর একবার যেহেতু ঘুমটা খুলে ফেলেছেন, খেমটা না যে আর বাধা কিছু, আমরা অনেক জায়গায় শুনি যে পথে যেহেতু নেমে গেছি আর পিছন ফিরে কি করবো। এই সরকার ছাত্রদের দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সমন্বয়কদের হাত ধরে ক্ষমতায় এসছেন, তাহলে এটা কন্টিনিউ করলে যদি উল্টাটা বলতো যে যারা হাত দিছে কি আবেগে হাত দিছে দেখ, কিন্তু সেটা কোনো কথা না, তারা তো নিজেদেরই সম্পদ করাইলো। এটা তো ছিল ৭১ স্বাধীনতার একটা স্তম্ভ, একটা চিহ্ন। মারে বিল্লি হামসে ম্যাও, হিন্দিতে একটা শব্দ আছে যে আপনার বিল্লি আপনার সাথে মানে ম্যাও করে উঠছে। এখন আমরা বিষয়টা আসলে কার সাথে কানেক্টেড করব? এটা কি জনাব তারেক রহমানের সাথে কানেক্টেড করব, নাকি রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে কানেক্ট করব, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কানেক্ট করব? এর জবাবে মোহাম্মদ ইউনূস বলেন, জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো মূল কথা। জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কথা। এরপরই সেনাবাহিনীর প্রসঙ্গেও মুখ খুলতে দেখা গেল প্রধান উপদেষ্টাকে। সেনাবাহিনী থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন কিনা তা নিয়ে তিনি জানান, সেই সরকার সম্পর্কে সেনা প্রধানের মনোভাব অত্যন্ত বিরূপ। তাদের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার তেলে বেগুনে চলে যাচ্ছে। এখন সেনা প্রধানের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করতে পারছেন না, ভিতরে ভিতরে গজরাচ্ছেন। আর সেনা প্রধানের নাম শুনলেই তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিচ্ছে যে সেনা প্রধানের সঙ্গে তার সম্পর্কের বিস্তর অবনতি হয়েছে। হ্যাঁ, অনেকটাই সম্পর্কের অবনতি হয়েছে। দর্শক শ্রোতা, সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসকে নিয়ে নতুন নতুন তথ্য এসেছে। ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান মুখোমুখি হন এবং তাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়। এইসব নিউজ দেখে সারা বিশ্ব কিন্তু অবাক হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এইসব কি হচ্ছে। রাজপথের মধ্যে আপনারা সবাই জানেন যে সাধারণ শিক্ষার্থীরা যে কোনো বিষয় নিয়ে নেমে যায়, তাণ্ডব করে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে দেশের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সব কিছু হচ্ছে। কিন্তু এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি, এইটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন, সেইগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। সেই ভিডিওগুলোর বাকি অংশগুলো আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো, তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়, সেনাপ্রধান কেন এই সিদ্ধান্ত নিলেন। আসুন আমরা সেই নিউজগুলো আগে দেখে আসি। আমারে বিল্লি হামসে ম্যাও, হিন্দিতে একটা শব্দ আছে যে আপনার বিল্লি আপনার সাথে মানে ম্যাও করে উঠছে। এখন আমরা বিষয়টা আসলে কার সাথে কানেক্টেড করব? এটা কি জনাব তারেক রহমানের সাথে কানেক্টেড করব, নাকি রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে কানেক্ট করব, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কানেক্ট করব? আমার পারসেপশন বলছে এটা বিএনপির জন্য, বাট আবার আরেক পারসেপশন বলছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা চলছে। দর্শক, গতকালকে আপনার ইউরোপীয় ইউনিয়নের একজন উচ্চ প্রতিনিধির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে এই ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে, এবং সেনাপ্রধানের যেই একদম প্রথম এই সরকারকে ক্ষমতায় বসানোর পরে সেনাপ্রধান বলছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। গেল এক সপ্তাহ আগেও সেনাপ্রধানের বক্তব্য ছিল যে সবাই সতর্ক করছেন আগামী ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয়। ইসি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়। বাট আজকে যখন গতকালকে ডক্টর ইউনূস বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সম্ভবত, এর একদিন পরেই আজকে এই জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন, দ্বিতীয় আছেন, তৃতীয় আছেন, তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক ধরনের হুমকি দিল। আমার কাছে মনে হলো নাকি হুঁশিয়ারি বলবো, একটু পার্থক্য তো আছে। কেননা নির্বাচন কখন হবে এই সিদ্ধান্ত এই ছাত্রদের রাজনৈতিক দল মনে হয় নিতে যাচ্ছে। তাদের বক্তব্য আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এটা তো ভাই একটা সাংঘর্ষিক অবস্থান না, যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তো এটা 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, 2 বছরও হইতে পারে। আপনার আজকে সকাল 10টার দিকে রাজধানীর রায়ের বাজারের বদ্ধভূমিতে যেই 24-এ আমাদের যে ছাত্র জনতার মধ্যে যারা নিহত হয়েছিলেন তাদের কবর জিয়ারতের পর সার্জিস বলছেন যে হাসিনার নির্দেশে এতগুলা হত্যা করা হলো, সেই খুনের বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে
তো তুমি কি মানুষের চিন্তার মধ্যে হাত দিবা? কার কি চিন্তা দরকার, এরকমই অনেকটা। এই আওয়াজগুলো ফ্যাসিবাদী আওয়াজ। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, তো যাও ভারতে গিয়ে তোমরা নিয়ে আসো। সরকার তো তোমাদেরই, ডক্টর ইউনূস, তিনি কেন আনতে পারছেন না? বা তিনি চাইলেই কি আনতে পারবেন? পারবে না। এই ক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের নাই, প্র্যাকটিক্যাল বুঝতে হবে। নাম্বার 2, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। অনেকটা মামাবাড়ির আবদার রাইট নাও। হ্যাঁ, শেখ হাসিনা যদি কোনো রায় হয়, সাজা হয়, সেটা প্রসেসিং সিস্টেমে আইসা হবে। লুৎফুজ্জামান বাবর ফাঁসির আসামি, এই ফাঁসি দিতে দিতে উনি আবার বের হইয়া জিন্দা হইয়া আছেন, ঠিক আছে? তো তাদের বক্তব্য যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটা তো ভাই থ্রেডমূলক কথাবার্তা, সোজা সাপটা হুমকিদাতা। মানে আমার কাছে বলো, হুমকি একটা দেওয়া হলো, নির্বাচন হবেই না। সরকারকে হুমকি দেওয়া হলো, বিএনপিকে হুমকি দেওয়া হলো। তোমরা রাজনৈতিক দল হিসাবে এটা দাবি করতে পারো, বাট এভাবে হতে দিব না। ফ্যাসিবাদী আওয়াজ, এইটাই ফ্যাসিবাদী আওয়াজ। নতুন বাংলাদেশ, শেখ হাসিনা মনে করতো বাংলাদেশ আমার বাবা স্বাধীন করছে, দেন এই দেশটাতে আমি যা খুশি তা করবো। এটাই তো সমস্যা। মেইন সমস্যা কোথায় ছিল? এইটা। এখন এই 24 আগস্টের পরে, 5ই আগস্টের পরে আমাদের ছাত্ররা অনেকটা ওই শেখ হাসিনার স্টাইলেই আমরা এই দেশ স্বাধীন করছি, আমরা যা কম এই দেশে তাই হইতে হবে। এটা তো রাজনীতির ভাষা হইতে পারে না। বিএনপিরা যেরকম লারখারা দিচ্ছেন, বিএনপি তো ঠিকই মাঠে নামে থাকবেন, এগুলা বুঝতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। তার বক্তব্য, আমরা রাজপথে ছিলাম, রাজপথে জীবন দিছি, মায়েদের চোখের পানি ঝরছে। তো আপনাদের কাছে একটু অনুরোধ করতে পারি, আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টাটুকু করবো। তো সাইদের মায়ের পাশে তোমরা তো তারা দাওয়াতই দেও না দলটা উদ্বোধনের দিন। এখনো পোলাপাইন রাস্তা রাস্তায় ঘুরতেছে অসুস্থ হইয়া, তাদের চিকিৎসাটা শেষ করছো। যেগুলো তোমাদের কাছে টাকা পয়সা ছিল, এগুলো খরচ করে এদেরকে একটা সুষ্ঠু পুনর্বাসন করছো চলমান। তো এটা তো আরো ভাই 5 বছরও লাগতে পারে। এখন এই ধরনের বক্তব্য, এগুলা হচ্ছে হুমকি টুমকি টাইপের আর কি। এরকম বক্তব্য দিলে খুব বেশি দিন লাগবে না রাজনৈতিক দলগুলা আর তোমাদের মধ্যে সংঘর্ষ হইতে। মানে অতিরঞ্জিত আবার কোনো কিছু ভালো না। এই ধরনের বক্তব্য ডক্টর ইউনূসকে বিপদে ফেলবে। সবাইকে বা সবার উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে ভাই, সবাই একটু ভালোভাবে কিংবা শক্তভাবে নড়ে চড়ে বসেন। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 26শে মার্চে দেশে ফিরতেছেন প্রধানমন্ত্রী হয়ে। কথাটা কতটুকু সত্য? অনেকে বলবেন যে তুষার ভাই এই ধরনের কথাবার্তা বললেন না, তাদের উদ্দেশ্যে আমি সামনে আসতেছি, একটু ধৈর্য ধরেন ভাই, একটু সময় দেন আমারে। সেটি হচ্ছে, বা এই বিষয়টা আপনাকে বুঝতে হলে তার আগে ইউক্রেনের যে আপনার প্রেসিডেন্ট আছে এবং আমেরিকার যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, এই দুইটার ভিতরে একটু হিসাব নিকাশ আছে। মানে আমি একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি। যখন নাকি ব্রাইডেনের আপনার ছিল, সরকার ছিল মানে আমেরিকার, তখন কিন্তু ইউক্রেনের যে সাবেক যে নাকি ছিল, প্রধান ছিল বা যে প্রেসিডেন্ট ছিল, সে কিন্তু আপনার আমেরিকার কাছ থেকে অনেক টাকা ধার নেয় এবং সেখানে আপনার দুনো দেশেরই সরকার মনে করেন পরিবর্তন হয় এবং সেখানে হচ্ছে মেন খেলা বা টুইস্টটা আপনার আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আপনার ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট আছে ওনার কাছে বলে যে তোমরা যে আমার দেশের থেকে আমেরিকা থেকে যে টাকা ধার নিছ, এই টাকাগুলা বর্তমান আমাদেরকে রিটার্ন দাও। তাহলে এটার সাথে শেখ হাসিনার বাংলাদেশে আসার সম্পর্ক কি? ওই যে মনে আছে বলছিলাম যে 29 মিলিয়ন ডলার, কি মনে পড়ে? 29 মিলিয়ন ডলারের কথা আপনার ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে আমি চাপ দিব, একটু ধৈর্য ধরো, নাটাই তো আমার কাছে, অতএব আমি তো ঢিল দিচ্ছি, নাটাই থেকে সুতো আমি কেটে দেইনি, একটু ধৈর্য ধরো, খেলা হবে। এখন এই ডোনাল্ড ট্রাম্প আপনার বা আমেরিকা থেকে যেই সমস্ত দেশ আপনার লোন নিছে বা টাকা ধার নিছে, সমস্ত দেশের প্রেসিডেন্টকে আপনার প্রতিনিয়ত চাপ দিচ্ছে। যদি এটাকে বা এটার ওয়েটটা আপনি বুঝতে চান, তাহলে আপনি বর্তমান ইউক্রেনের দিকে তাকান, আশা করি আপনি বুঝে যাবেন যে ইউক্রেনের যে আপনার প্রেসিডেন্ট আছে তিনি বর্তমান কতটা দূরের উপরে আছে। তাহলে ডক্টর ইউনূস বা এই শেখ হাসিনার আসার
এটা কোথায়। তার আগে আমি আপনাদেরকে আরেকটু পিছিয়ে নিয়ে যাই এটার বোঝানো সুবিধার্থে বা এটার কথাটার ওয়েট আপনাদেরকে বোঝানো সুবিধার্থে। 2016 সালে যখন নাকি আপনার আমেরিকার নির্বাচন হয়, তখন এই ব্রাইডেন কিংবা আপনার এই ডক্টর ইউনুস $500 মিলিয়ন খরচ করে যাতে এই ডোনাল্ড ট্রাম্প সরকার আমেরিকায় প্রতিষ্ঠিত না হতে পারে। $500 মিলিয়ন ডক্টর ইউনুস খরচ করে যাতে কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট না হতে পারে। দ্যাট মিনস যে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে ইউনুসের ভিতরে আগে থেকেই একটা বাজানো, বুঝেন আপনি, আগে থেকে কি বাজানো। তো এটার জন্যই আপনার এই ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মধ্যেই ডক্টর ইউনুসকে আপনার আমেরিকায় ডেকে নিচ্ছে। ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত তিনি নাও ফিরতে পারে। একে তো আপনার ওই 2016 সালের একটা সূত্রতা, মানে হুদ্দাই ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে নিষেধাজ্ঞা করতে চাইছে বা তিনি যাতে কোনোভাবে আপনার প্রেসিডেন্টের চেয়ারে না বসতে পারে সেই জন্য $500 মিলিয়ন খরচ করছে। আগে থেকে কি ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের প্রতি এই দিকে বিশাল মনে করেন আকারের একটা ক্ষোভ, আর অন্যদিকে এই $29 মিলিয়ন তো আছে। বা এই ডক্টর ইউনুসের যে এনজিও কোম্পানি বা এত বড় প্রতিষ্ঠান তিনি যে গড়ে তুলছে, এটা কেমনে করছে, কার টাকার মাধ্যমে করছে, প্রত্যেকটা হিসাব নিকাশ আপনার পই পই করে, একটা কথা আছে না, পই পই করে মনে করেন ডোনাল্ড ট্রাম্প নিবে। এখন অনেকেই বলবেন যে তুষার ভাই তাহলে আপনার কথার সত্যতা কতটুকু। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পিনাকির ভিডিও করে একটু বর্তমান দেখেন তো, পিনাকির আগের মতো নাচে কিনা। যে পিনাকি কিন্তু গতকালকে একটা ভিডিও করছে যে ডক্টর ইউনুসের সামনে মহাবিপদ। কেন করছে? কারণ জানে যে ডক্টর ইউনুস কোথায় থেকে আসছে বা এই ডক্টর ইউনুসের আসলে ব্যাকগ্রাউন্ডটা কি। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনা প্রধানও বিশাল ভাবে মনে করেন একটা চাপের মুখে আছে। আর আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর কথা বলি, পুলিশ প্রশাসনের যদি কথা বলি, আপনারা তারাও না বিশাল অঙ্কের একটা চাপের ভিতর আছে। কারণ বাংলাদেশে বর্তমান কোনো সরকার নাই, তার মানে কি কোনো বাজেট নাই। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণও দেখবেন আপনার শেখ হাসিনাকে আপনার ওয়েলকাম জানাবে। কিভাবে জানাবে? এই রমজান মাসের যে পরিস্থিতি রে ভাই, আপনার শেখ হাসিনা কিন্তু এই রমজান মাসের উপলক্ষে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু বাজেট করছিল। কেন বাজেট করছিল? যাতে বাংলাদেশের রমাদান মাসে মানুষ শান্তিভাবে আপনার কি বলে ইফতারি সবকিছু যেন খেতে পারে। কিন্তু এই সরকার আইসা বা এই উপদেষ্টার আইসা কি পরিমাণ লুটপাট করছে বলেন তো ভাই, কি পরিমাণ লুটপাট করছে। এখন অনেকে বলবেন যে ভাই লুটপাট করছে, এতে মানুষের সমস্যা কোথায়? আরে ভাই লুটপাট কি করছে? ডলার করছে। আমাদের বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে তারা যে আপনার অন্য দেশ থেকে যে ইম্পোর্ট করবে, কেমনে করবে? ওই আপনার ইম্পোর্ট করার জন্য যে এলসিসি লাগে, যে ডলার লাগে, ওই ডলারটাই তো মনে করেন খাইয়ে দিছে এই উপদেষ্টা ডক্টর ইউনুস। এরাই তো খাইয়ে দিছে। তো দেশে থেকে যদি আনতে হয় ওই এলসিসি তো নাই রে ভাই, ডলার তো নাই। তো ব্যবসায়ীরা কিভাবে অন্য দেশ থেকে ইম্পোর্ট করবে? বা ইম্পোর্ট করতে পারলে তো আপনাদেরকে আমাকে দিবে, নাকি ইম্পোর্ট যদি নাই করা পারে আপনাকে আমাকে কেন দিবে বলেন? আজকে বাংলাদেশের প্রতিটি জনগণ শেখ হাসিনাকে চায়। উল্টো দিকে শেখ হাসিনাও কিন্তু বলছে, ওই যে একটা গল্প বলছিলাম মনে আছে, যে বাঘ আর রাখালের গল্প, যে এই বুঝি আসলো বইলা এই বুঝি শেখ হাসিনা আসতেছে। আর বাংলাদেশের জনগণ মনে করেন বর্তমান মনে করতেছে যে শেখ হাসিনা বর্তমান কানামাছি খেলতেছে। যখন নাকি ওই যে টাচ করব, যারা ছোটবেলায় আপনার কানামাছি খেলছে তারা জানেন, যখন টাচ করবো তখন তুমি কি হয়ে যাবা, তাই না? তো যখন নাকি শেখ হাসিনা আপনার বাংলাদেশে আসবে তখন দেখতে পারবেন। তবে শোনা যাচ্ছে যে এই মার্চের 26 তারিখের ভিতরে শেখ হাসিনার আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। উল্টো দিকে এই ডক্টর ইউনুস পড়ছে চরম মনে করেন বিপদে। একে তো $29 মিলিয়ন, দ্বিতীয়ত ওই 16 সালে আপনার $500 মিলিয়ন খরচ করছে যাতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় না আসতে পারে। বোঝেন আপনি কত বড় মাস্টার মাইন্ড। আর এই পিনাকিরা বর্তমান আপনার নতুন করে বাংলাদেশের জনগণদের চোখে আরো নতুন করে ধুলা দিচ্ছে। কি ধুলা? যে এই ডক্টর ইউনুস যদি কোনোভাবে ব্যর্থ হয় আমাদেরকে এই জায়গা থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তো তিনি এই কথা কেন বলছে বলেন? এই কথা তিনি কেন বলছে যে এই ডক্টর ইউনুস সরকার যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে সামনের দিকে
এগিয়ে নিয়ে যেতে হবে। মানে কি, তার নতুন কোন মুখ আপনার প্রধান উপদেষ্টা হিসেবে বসাই দিব। আগে ভাবতাম আমরা যে বাংলাদেশের মানুষ বা পলিটিশিয়ান যারা আছেন তারাই সম্ভবত মিথ্যা বলে ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে, যে বিশ্ব মোড়লদের নিয়ে হোক, অন্য দেশের রাজনীতিবিদদের নিয়ে হোক, কারণ এগুলোকে কাউন্টার করার সুযোগ হয় না বা এটা সম্পর্কে সঠিক তথ্য জানার সুযোগ হয় না। বাট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যুক বা মিথ্যাবাদী, এটা আমাদের সরকার প্রমাণ করেছে। মানে ইউনূস সরকারের দাবি ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যুক। কোন ইস্যুতে? বাংলাদেশ ইস্যুতে একটা লারা দিছিল ডোনাল্ড ট্রাম্প $29 মিলিয়ন, যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছিল। তো সেই টাকা নিয়ে আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং আসছে। এখানে বলা হচ্ছে যে 2 বাংলাদেশির সংস্থাকে $29 মিলিয়ন দেওয়ার যে তথ্য ডোনাল্ড ট্রাম্পের, এটা সঠিক নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সমকালের করা প্রতিবেদনটি বলছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দাবি করা এই বক্তব্যটা সঠিক নয় বা সত্য নয়, তার মানে মিথ্যুক বা সে মিথ্যাবাদী, মিথ্যা তথ্য দিয়েছে। আমাদের সরকারের বক্তব্য বলা হচ্ছে যে আপনার বাংলাদেশে ইউএসআইডির অর্থায়নে $29 মিলিয়ন প্রকল্প স্ট্রেথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রকল্পটি নিয়ে কিছু তথ্য প্রদান করেছেন, জানিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অনুসন্ধান করেছে। অনুসন্ধান বলছে ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইউএসআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে, মানে ডিআইকে। এটা যখন এই ক্ষমতার আগে ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখনের ঘটনা। প্রকল্প প্রস্তাবনা আহ্বানের পর অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয়। একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করে ইউএসআইডি সিদ্ধান্তটি নেয়। 2017 সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। পরে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতা হ্রাস করে শান্তি সম্প্রীতি বাড়ানো, রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ অবস্থান, দলগুলোর সক্ষমতা বাড়ানো, দলগুলোর আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়ন, প্রতিনিধিত্বমূলক নেতৃত্বকে বিকাশে উৎসাহ দেওয়া। আর প্রকল্পের অধীনে ডিআই বাংলাদেশে জরিপ কার্যক্রম চালায়। শুরুতে প্রকল্পটি ছিল 5 বছর মেয়াদী এবং বাজেট ছিল $14 মিলিয়ন। প্রকল্পটির ব্যবস্থাপনায় ছিল ইউএসআইডি এবং অর্থায়নে ছিল ইউএসএআইডি ও যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগিতাকারী প্রতিষ্ঠান ডিএফআইডি। এই প্রকল্পে ডিএফআইডির অর্থায়নের প্রতিশ্রুতি ছিল $10 মিলিয়ন। মন্ত্রণালয় বলছে মার্কিন সরকার আর্থিক ব্যবস্থা নীতি অনুসরণ করাটা বাধ্যতামূলক ইউএসআইডির প্রকল্পের ক্ষেত্রে। এতে আর্থিক নিরীক্ষার প্রক্রিয়াটি কঠোরভাবে অনুসরণ করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর কয়েক বছর এই নথিপত্র সংরক্ষণ করা হয়, প্রয়োজনে পুনর্নিরীক্ষণ করা হয়। তার মানে বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা দিছে এটা উদ্দেশ্যমূলক, যদিও এটা ইউনূস সরকারের আমলে গঠিত কোনো ঘটনা নয়। তবে যেহেতু তিনি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তারা দায়িত্বে আছে, তারা ডোনাল্ড ট্রাম্পের 2017 সালে বাংলাদেশ নিয়ে যেই মিথ্যা তথ্য ছিল সেটাকে কাউন্টার করেছেন। বলছেন প্রয়োজনে এই নথিপত্র আবার রিইনভেস্টিগেশন করলেও করা যেতে পারে। এখন ট্রাম্প আগাগোড়া তো মিথ্যুক একজন মানুষ, এটা কিন্তু ভুল নাই। দেখেন ফিলি ইস্যুতে, গাজা ইস্যুতে যুদ্ধের মানে প্রেসিডেন্ট হওয়ার আগে কি বলছে, আর এখন সে কি করতেছে দেখতেছেন। তো অনেক দিকে ট্রাম্প আপনার তার চরিত্র কোথাও না কোথাও মানে ফুলের মতনই, হালকা হালকা ধুতরা ফুলের মতন আর কি, বোঝেন নাই। তো সেই ক্ষেত্রে মিথ্যা বিভ্রান্ত তথ্য বাংলাদেশ নিয়ে দিতেও পারে। আর এটা কিন্তু ইউনূস সরকারের আমলের ঘটনা না, 2017-তে আওয়ামী লীগ সরকারের সময়ের ঘটনা। ট্রাম্প তখন ক্ষমতায় ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন, তার সাথে ছাত্ররা আছে এবং বিভিন্ন দলের সাপোর্ট আছে। এখন আওয়ামী লীগ খুব বেকায়দায় থাকলেও দেশ যে খুব একটা শৃঙ্খলিত বা খুব ভালো চলছে এমনও বলা যায় না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, দেশের বিনিয়োগ নাই বললেই চলে, মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যাচ্ছে না, দ্রব্যমূল্য বাড়ছে, রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। এখন এক পক্ষ বলছে এখন এই পরিস্থিতিতে যে
স্বৈরাচারী হাসিনাকে আসতে দেওয়া হবে না, আরেক পক্ষ বলছে যে না, আমরা তো আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলে। এখন বিশেষ করে পুলিশ ইনঅ্যাক্টিভ থাকার কারণে ছিনতাই, চুরি, ডাকাতি অস্বাভাবিক বেড়ে গেছে। মানুষ এখন সন্ধ্যার পরে বেরোতে ভয় পায় এবং ছিনতাইকারীরা এতই অ্যাগ্রেসিভ হয়েছে, তারা মানে পুলিশকে পর্যন্ত আক্রমণ করছে, পুলিশকে মেরে হাসপাতালে পাঠাচ্ছে। এখন এই অবস্থায় পুলিশ যেখানে নিরাপদ না, সাধারণ মানুষের কি হবে? এখন এই পরিস্থিতিতে আমি গতকাল হঠাৎ দেখলাম একটা ভিডিও, যে একজন ক্রেতা আমাদের দেশে, তার সাক্ষাৎকার নিয়েছে একটা চ্যানেল, এবং এই ক্রেতা তিনি ক্ষুব্ধ চিত্তে বলছেন, এটা কেমন দেশ বাংলাদেশ, সব দেশে রমজানে দ্রব্যমূল্যের দাম কমে, আমাদের দেশে শুধু বাড়ে, এবং চারিদিকে সিন্ডিকেট। তিনি বলছেন সরকার চেষ্টা করেও এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না, আসলে দেশের মানুষই খারাপ হয়ে গেছে। এখন তার অভিযোগ যে ছোট একটা তরমুজ কিনতে 300 টাকা লাগে কেন, তরমুজ কেন কিনতে হবে কেজি হিসাবে, বাজারে তেল নাই। তিনি বলছেন শেখ হাসিনার আমলে তো তেলে সয়লাভ ছিল, এবং এটাও বলছেন যে আগে 1 সপ্তাহ আগে যে লেবু ছিল 5 টাকা, এটা হয়ে গেছে এখন 25 টাকা। এখন ক্ষুদ্র ক্রেতা অবশেষে বিরক্ত হয়ে বললেন যে আজ শেখ হাসিনাকে খুব মনে পড়ছে, তিনি থাকলে অন্তত সান্ত্বনা দিতে পারতেন, পরামর্শ দিতে পারতেন, যেরকম পেঁয়াজ ছাড়া কিভাবে তরকারি রান্না করে খাবেন, এইগুলো তো একটু বলতে পারতেন। এখন তো কাউ বলার কেউ নাই, শোনার কেউ নাই। এখন কথা হচ্ছে এই যে যারা তৃণমূল পর্যায়ের মানুষ, তাদের সমস্যা দুঃখ শোনার কোনো লোক নাই। আমাদের দেশে যারা ক্ষমতায় যায় সবাই গিয়ে কিভাবে টাকা বানাবে এগুলোর ধান্দা করে, এবং সরকার যদিও চেষ্টা করে যে দ্রব্যমূল্যের যে স্থিতিশীল রাখার জন্য, কিন্তু অতি মুনাফালোভী, মুনাফাখুর সিন্ডিকেটওয়ালারা সরকারকে ব্যর্থ করে দেয়, এবং এটা রমজানে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। যাই হোক, মানুষের দুঃখ কষ্ট আসলে সরকার বোঝার চেষ্টা করবে এবং এটা কঠোর হস্তে দমন করবে, যাতে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এই মুহূর্তে কোথায় আছেন, কি হয়েছে তার, তিনি কি পদত্যাগ করেছেন? দর্শক, গত কয়েকদিনে এমন অনেক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে বেড়াচ্ছে, ছড়িয়ে বেড়াচ্ছে। এমন খবরও বেরিয়েছে যে গত সোমবার প্রধান উপদেষ্টা নাকি তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন, তারপর নাকি তিনি পদত্যাগ করেছেন। প্রথমে বলে নিতে চাই, এই খবরগুলো সম্পূর্ণরূপে গুজব। কিন্তু কেন এই গুজবগুলো ছড়াচ্ছে এবং এগুলো এত শক্ত ভিত্তি পাওয়ার কারণও বা কি রয়েছে? অনেকেরই ধারণা যে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করানো সম্ভব হয়নি, তাকে সরানো সম্ভব হয়নি। আরো একটি কারণে বিএনপির প্রবল আপত্তি ছিল, সাংবিধানিক সংকট দেখা দেবে। আরো একটি যে কারণ, যে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের নাকি এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এগুলো সত্য মিথ্যা নিয়ে নানান ধরনের বক্তব্য থাকতে পারে, তবে কথা হচ্ছে যে এই গুজবগুলো কেন ছড়াচ্ছে? গুজবগুলো এই কারণে ছড়াচ্ছে, যারা সেনাপ্রধানের বিপক্ষে এই মুহূর্তে রয়েছেন তারা নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে চায়, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-1 ইনফ্লুয়েন্সার আছেন, তারা সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তাকে নানান ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করছেন। চেষ্টা কি, সরাসরি হুমকি দিচ্ছেন। সেই জায়গা থেকে সাধারণ মানুষের অনেকের মধ্যেও এই ধারণা জন্মেছে যে সেনাপ্রধানকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে। এবং এই গুজবগুলো কবে থেকে বেশি ছড়াচ্ছে? গত 25শে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন, অনেকগুলো বিষয় মন্তব্য করেছেন। তার মধ্যে যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার বক্তব্য ছিল, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন, পিলখানা ট্র্যাজেডি নিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছুড়ি চলছে তাতে করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এমন কথাও স্পষ্ট করে বলেছেন।
এবং সব দলের অংশগ্রহণে যে একটা ইনক্লুসিভ নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত সে কথাও তিনি সরাসরি বলে দিয়েছেন। কেন তিনি এই ধরনের কথা বলতে গেলেন? তার পক্ষে বিপক্ষে নানান ধরনের মন্তব্য গড়ে উঠেছে। কেউ বলছেন তিনি আওয়ামী লীগের পার্সপেক্টিভ সার্ভ করছেন, কেউ বলছেন না তিনি সরকারের পক্ষেই কথা বলছেন। তবে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি যে তার এই বক্তব্যে খুশি হননি সেটি স্পষ্টভাবে আমাদের সামনে এসেছে। আমি এর আগেও হিন্টস দিয়েছি, এখনো বলছি, খুব দায়িত্বশীল পর্যায় থেকে তার ফেসবুকে এমন মন্তব্য করা হয়েছে, সরাসরি বিশেষ একটি বাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে। এমন কোনো দায়িত্বশীল পদের থেকে দেশের একটি রাষ্ট্রীয় বাহিনী নিয়ে এমন ধরনের কোনো মন্তব্য করতে পারেন কিনা এই প্রশ্ন ওঠা দূরের কথা, করতেই পারেন না তিনি বা তারা। তারপরও করেছেন। কেন করেছেন? তারা মনে করছেন যে সেনাপ্রধান সম্ভবত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর থেকে বোঝা যায় যে সরকারের একটি পক্ষ সেনাপ্রধানের সেদিনের বক্তব্য ভালোভাবে গ্রহণ করতে পারেনি। এবং গত সোমবার 25শে ফেব্রুয়ারি তিনি যে বক্তব্যটি দিয়েছেন, আমি আমার জায়গা থেকে একটি পোল দিয়েছিলাম। সাধারণ মানুষের মন্তব্য জানতে চেয়েছিলাম যে তার বক্তব্যটিকে কে কোনভাবে নিচ্ছেন বা কারা সমর্থন করছেন, কত শতাংশ মানুষ সমর্থন করছেন। এবং সেনাপ্রধানের সেদিনের যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যে কনফিডেন্টলি কথা বলেছেন দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি সব জায়গায় একটা গুমট পরিস্থিতি, সেই জায়গা থেকে সেনাপ্রধানের এই বক্তব্যগুলো অনেক বেশি প্রয়োজন ছিল এবং একটা ক্লিয়ার মেসেজ মানুষ পেয়ে গেছে, সেটি যার পক্ষেই যাক আর যার বিপক্ষেই যাক। সেই ভোটে আমি জানিয়েছি এর আগে সোমবার রাত্রে একটি কন্টেন্ট দিয়েছিলাম, আবারও একটু মনে করিয়ে দিই যে সেখানে ভোট পড়েছিল 32,000-এর মতন, 32,000-এর বেশি। সেটি পরবর্তীতে আরও বেড়েছে এবং ওই পর্যন্ত যত যে সময় আমি কন্টেন্টটি করেছিলাম সেই সময় পর্যন্ত 32,000 ভোটের মধ্যে সেনাপ্রধানের বক্তব্যকে বা সেনাপ্রধানের ভূমিকাকে সমর্থন করেছেন 83% মানুষ, আর তার বিপক্ষে কথা বলেছেন বা বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র 14%। এর থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্য অথবা সেনাপ্রধানের এই মুহূর্তের অবস্থান কতটুকু গণমানুষের পক্ষে আছে। সেখানে অনেক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে। দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে সেনাবাহিনী ইচ্ছা করলে তারা অনেক কিছু দমন করতে পারত। যে ধরনের মব ক্রিয়েট করা হচ্ছে, ওই যে বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের আহ্বানে মানুষ বুঝে না বুঝে এভাবে মবের সৃষ্টি করে দেশের একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছেন। সেই জায়গা থেকে অনেকে মনে করতে পারেন যে সেনাবাহিনী ইচ্ছা করলেই সবকিছু করে ফেলতে পারত, কিন্তু আমি বারবার বলি সেনাবাহিনী তো এই মুহূর্তে সরকারে নেই এবং তারা যে অনেক ক্ষেত্রে নীরবতা পালন করছে এটাও সত্যি কথা, স্বীকার করতেই হবে। সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে, তবে শুধু এটুকু মনে করিয়ে দিই এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে। বাস্তবতা হচ্ছে যে সেনাবাহিনীর উপরে মানুষের ক্ষোভ রয়েছে, যেটা বললাম। তারপরেও মানুষের এখনো প্রচন্ড পরিমাণ আস্থা সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনীর কোনো ব্যক্তি আওয়ামী লীগের সময় তাদের নিজ ব্যক্তি স্বার্থে অনেক বিতর্কিত ভূমিকা পালন করেছে। স্পষ্টভাবে বললে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কোনো ব্যক্তি হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গুম খুনের সঙ্গে হয়তো জড়িয়ে পড়েছেন, কিন্তু সেই জায়গাটিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান গত 25শে ফেব্রুয়ারি অ্যাড্রেস করেছিলেন। অবশ্যই হয়েছে, তিনি অস্বীকার করেননি, অবশ্যই এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য ব্যক্তির বিচার হতে পারে, কিন্তু পুরো সেনাবাহিনীকে দোষারোপ করা যেতে পারে না এবং সেনাবাহিনীকে কেউ আক্রমণ করবেন না, এভাবে তিনি বলেছিলেন। সেই জায়গা থেকে দেশের এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, অস্থির পরিবেশ, সেই জায়গায় সেনাবাহিনীর অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে। একটু দেশের আপামর সাধারণ মানুষের মতন আমিও মনে করি। সর্বশেষ এটুকু বলতে চাই যে গুজবগুলো ছড়াচ্ছে সেনাপ্রধানকে নিয়ে,
এই মুহূর্তে সম্ভবত ওই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সেনাপ্রধানকে কেউ পদত্যাগ করতে বলবেন, আর পদত্যাগ করতে বললেই তিনি পদত্যাগ করবেন এটি মনে করার কোনো কারণ নেই। এখন 5 আগস্টে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, সেনা প্রধানের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার প্রতি সেনাপ্রধান নিজে আস্থা রাখতে বলেছিলেন এবং সেই আস্থা ধরে রাখতেই কিন্তু তিনি 25 ফেব্রুয়ারি তার সেই বক্তব্যগুলো দিয়েছিলেন। এবং আমার ধারণা রাষ্ট্রটাকে, দেশটাকে একটা লাইনে আনতে সেনাবাহিনী অন্তত সেই কাজটুকু করবে। এবং একথাও সত্য, দেশের ইতিহাসে যেই 2 সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করার একটা মোক্ষম সুযোগ পাওয়ার পরেও তারা ক্ষমতা নেননি, তার একজন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন নিউজ এবং দেশের বিভিন্ন অবস্থা নিয়ে সবাই সবার মন্তব্য এখানে প্রকাশ করতেছে। বিশেষ করে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসকে নিয়ে কথা হয়, দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা হয়। সেইগুলা কথা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? দর্শক শ্রোতা, এখানে কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে অনেককে মানে ছোটো করা বা অনেকের বিপক্ষেও কথা বলে। গাইজ সেই কথাগুলোতে আপনারা কান দিবেন না, সেই কথাগুলোতে আপনারা মানে নজর দিবেন না, ফোকাস দিবেন না। অন্যদিকে আরও অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে তুলে ধরে তাদের কিছু বক্তব্য এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।